সব সময় গল্পের সময়, কেমন অদ্ভুত না? সত্যি আমরা কি সব সময় গল্পের সময়ের মধ্যে থাকি, নাকি সব সময় গল্প তৈরি হচ্ছে? শ্রীরামপুর বেতার বাণী প্রযোজিত সব সময় গল্পের সময় এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলা সাহিত্যের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে এক জায়গায় নিয়ে আসব, আলোচনা করব। শুধু শ্রোতা দর্শক, আপনাদের নমস্কার। আমার সঙ্গে রয়েছেন লেখক অরূপব্রত নাইচ। উনি যেমন ছোটদের গল্প লেখেন, তেমন বড়দের গল্পও লেখেন। পেশায় ছিলেন সরকারি কর্মী। গল্পকার হিসেবে বাংলা সাহিত্যে তার একটি জায়গা আছে। আজকে আমরা আমাদের গল্প পড়ব। প্রথমে অরূপবাবু, আপনি শুরু করুন। আচ্ছা, আমার পরিচয় তো কল্যাণদা দিল। কল্যাণদার পরিচয় দিতে মানে আমি কল্যাণদার পাশে বসে আছি, এটা আমার পক্ষে একটা বিরাট সম্মানের বিষয়। আর কল্যাণদার সম্পর্কে অনেক কিছু বলা যায়, তবুও সংক্ষেপে আমি একটু বলবো আপনাদের জ্ঞাতার্থে। দেখুন, এই বইটা রয়েছে আমার হাতে, কল্যাণদার লেখা, শ্রী কল্যাণ মৈত্র। তো উনি একসময় ভারতীয় ইংরেজি দৈনিক সংবাদপত্র দ্য টাইমস অফ ইন্ডিয়ার স্পেশাল করেসপন্ডেন্ট ছিলেন। পরে ফিচার্স এডিটর হলেন। দীর্ঘ সময় দ্য টাইমস অফ ইন্ডিয়ার কলকাতা থেকে প্রকাশিত যে বাংলা ম্যাগাজিনটা ছিল আমার সময়, যেটা আমি প্রচণ্ড ভক্ত, আমি একটু আগেও কথা হচ্ছিল যে ম্যাগাজিনটা নিয়ে, কি অপূর্ব একটা বাংলা ম্যাগাজিন ছিল। সাংবাদিক হিসাবে যুগান্তর পত্রিকাতেও চাকরি করেছেন। আকাশবাণী, দূরদর্শনের সংবাদ বিভাগেও ওনার অনেক অভিজ্ঞতা রয়েছে। দৈনিক বর্তমান পত্রিকায় ওনার প্রথম ধারাবাহিক লেখা সাহিত্যে নোবেল পুরস্কার, কলম, মানে উনি সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করেছেন। তো এমন একজন মানুষের সান্নিধ্যে এসে আমাদের এই গল্পের যে আসরটা, যেটা আমাদের সবসময় গল্পের সময় শ্রীরামপুর বেতারবাণীর নিবেদন, সেটা অনেক অনেক সমৃদ্ধ হবে। এই একই সঙ্গে আপনারা যারা গল্প লিখতে ভালোবাসেন, নবীন প্রবীণ সবাইকেই বলছি, যারা গল্প লিখতে ভালোবাসেন, শ্রীরামপুর বেতারবাণীর নিবেদন যে সবসময় গল্পের সময় যে নতুন একটা অনুষ্ঠান শুরু হচ্ছে, যেখানে শ্রীরামপুর বেতারবাণী তো অনেক ধরনের অনুষ্ঠান হয়, এটা তার নবতম সংযোজন। আমাদের গোটা পশ্চিমবঙ্গের সমস্ত নবীন প্রবীণ যারা লিখতে ভালোবাসেন, লেখেন, তারা আমাদের শ্রীরামপুর বেতারবাণীর ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে যোগাযোগ করবেন। গল্প নিয়ে আমাদের দপ্তরেও চলে আসতে পারেন। আপনাদের স্বাগত। শ্রীরামপুর বেতারবাণী যিনি প্রাণ পুরুষ ডক্টর প্রদীপ কুমার দাস, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা সাংবাদিক সুলভ প্রতিক্রিয়ায় যে কেন এই অনুষ্ঠান। তো উনি বললেন যে বাংলা সাহিত্যের এত বড় সম্পদ, তাকে একটু নতুন পাঠকের চোখের সামনে আনবো না, নতুন প্রজন্মের সামনে আনবো না। আর তরুণ প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা নতুনভাবে লিখছে, তাদের তো জায়গা আমাদের করে দিতে হবে, সেটাই তো আমাদের কাজ। আজকে আমার যেটা বলার কথা, যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেমন আমরা বাংলা সাহিত্যের পিছনের দিকে, অতীতের দিকে ফিরে তাকাবো, তেমন বর্তমান নিয়ে আমরা কাজও করব, তেমন ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা কিছু হয়তো রেখে যেতে পারবো, যার সেই যে যা আমরা রেখে যাব সেটা কি গেলাম, কতটা পারলাম, তার বিচার করবেন পাঠক, শ্রোতা এবং দর্শকরা। বেতারবাণী কর্তৃপক্ষকে এটার জন্য কিন্তু একটা আলাদা ধন্যবাদ দিতে হয়। এই যে আমাদের এই যে মফস্বল শহর বলুন, যেখানে তো অসংখ্য তরুণ প্রতিভা আছে, তারা তো একটা খুঁজে বার করতে হবে, পাচ্ছে। হ্যাঁ, আপনারা নির্দ্বিধায় এখানে লেখা পাঠাবেন, আমরা নির্বাচন করব। সেই নির্বাচন থেকে এবং আমরা যোগ্যতার উদ্বর্তন চাই, আমরা যোগ্যতাকে সম্মান জানাতে চাই, আমরা যোগ্যতাকে সাদর আহ্বান জানাতে চাই, আমরা সৃষ্টিশীল কলমকে সম্মানিত করতে চাই, এবং ভবিষ্যতে এখান থেকে আরও অনেক রকমের আমরা পদক্ষেপ নেব। আর আজকে অরূপরতনবাবু গল্প পড়বেন, কিন্তু তার আগে বলি যে আমাদের কিছু জিনিস ভাবতে হবে। এই ব্যস্ত সময়ে আমরা হয়তো পড়তে পারছি না, কিন্তু আপনাদের কাছে আমরা এগিয়ে দেব যে রবীন্দ্রনাথের প্রথম গল্প ঘাটের কথা 1884 সাল। আবার ধরুন
রবীন্দ্রনাথের সম্পাদনায় গল্প, রবীন্দ্রনাথ কাদের কাদের নিয়ে সেই সময় রবীন্দ্র যুগে রবীন্দ্রনাথ কাদের গল্প বলছেন। আচ্ছা, শরৎচন্দ্র ওই কটা গল্প লিখলেন কেন? কটা গল্প লিখলেন? অভাগীর স্বর্গ আর মহেশ ছাড়া আমরা কি পেলাম? আচ্ছা, বঙ্কিমচন্দ্র কেন গল্প লিখলেন না? আচ্ছা, বিদেশি সাহিত্যে সেই সময় কি হচ্ছিল? যখন টলস্টয় আনা কারেনিনা লিখছেন সেই সময় এখানে গৃহদাহ পরে স্ক্রিপ্ট লিখছেন শরৎচন্দ্র রেঙ্গুনে বসে। তা আমাদের এইসব নিয়ে একটু আলোচনা থাকবে। তাতে শুধু গল্পই যে আপনারা পড়বেন, গল্প আপনাদের ভাবাবে সব সময়। গল্পের সময় আমরা চাই আপনারা ভাবুন, গল্প নিয়ে ঘুমোতে যান, গল্প নিয়ে জেগে উঠুন। অরূপবাবু, আপনি এবার আপনার গল্পটা পড়ুন। আমি অরূপ রতন আইচ। আমার আজকের নিবেদন পার্কের বনলতা সেন। বনলতা সেনকে নিয়ে তো আমাদের মানে সর্বাধিক প্রিয় নারী চরিত্র বনলতা সেন। তো এই গল্পটার মধ্যে একটু রোম্যান্স, একটু কমেডি মিশিয়ে একটা রোমান্টিক কমেডি করা হয়েছে। ব্যক্তিগতভাবে এটা আমার খুব প্রিয় সাবজেক্ট, পার্কের বনলতা সেন। কাক ভোরে মর্নিং ওয়াকে বেরিয়ে বিশুদ্ধ অক্সিজেন হলেও যে কারো মুখ রামগরুরের ছানা পার্ট ওয়ানের মতো হতে পারে সেটা আপনি নগেন্দ্রনাথ দত্ত মশাইকে দেখলেই বুঝে যাবেন। আপনার মনে হতেই পারে কেউ জোর করে ওনার মুখে একসাথে ক্যাস্টর অয়েল আর নিম পাতার মিশ্রণ ঢেলে দিয়েছে। হবে নাই বা কেন? আদ্যপান্ত রোমান্টিক একজন মানুষকে যদি কপালে রিভলভার ঠেকিয়ে বাংলা সিনেমার কমল মিত্র সাজিয়ে রাখা হয়, তবে উনি কি কখনো টেনিদা সিরিজের দন্ত বিকাশ চাকলাদার হতে পারবেন? হাঁটতে এসে নগেনবাবু সোজা বা আর কোনোভাবেই আর নীলনয়না বনলতার দিকে তাকাতে পারছেন না। কেননা শ্রীমতী মৃগনয়নী দত্ত ব্ল্যাককেট কমান্ডোদের মতো এমনভাবে তাকে নজরবন্দি করেছেন যে মনে হচ্ছে মাথার উপর বেশ কয়েকটা ড্রোন ক্যামেরা ঘুরে চলেছে। এই অপূর্ণতা, ব্যর্থতা তাকে উদাসী আর ক্রোধী বাবাতে পরিণত করলেও শেষ পর্যন্ত তিনি বরাবরের মতো অসহায় বাবা হয়েই থাকছেন। পার্কে হাঁটা কম, আড্ডাটাই বেশি হয়। সামান্য কিছুক্ষণ হেঁটেই নগেনবাবুদের গ্রুপটা সোজা গিয়ে বসে পড়েন আড্ডার চা সিঙ্গারার দোকানটায়। ফ্যাট ঝরানোর থেকে ফ্যাট বাড়ানোতেই যেন তাদের বেশি আগ্রহ। পার্কে বিভিন্ন বয়সী মহিলাদের মেদ ঝরানোর তাগিদ দেখে নগেনবাবুরও ইচ্ছে হয়েছিল বেদবতী মৃগনয়নীকে কয়েক পাক হাঁটানোর, কিন্তু পাশবালিশ জড়িয়ে ঘুমানোর মতো সুখ নাকি পৃথিবীতে আর কিছুই নেই। আর এই সুখ সে হারাতে নারাজ। সেই সুখ হারানোর পরে যে সুনামিটা আসবে সেটা সামলানোর ক্ষমতা নগেনবাবুর নেই। নগেনবাবুর খুব ইচ্ছে ছিল মৃগনয়নী কাল্পনিক বনলতা সেনের মতো হবে, দোয়েল পাখিটির মতো হালকা হবে, কিন্তু সে গুড়ে বালি। একদিন তিনি একটা ঐতিহাসিক ভুল করে বসলেন। ভুল করে ঘুম থেকে ঠেলে উঠিয়ে সকালে ওঠার উপকারিতা সম্পর্কে সবে 2-4 লাইন বলেছেন, অমনি তাকে হির হির করে টানতে টানতে আয়নার সামনে নিয়ে গিয়েছিল মৃগনয়নী। এত বছর ধরে তো হাঁটছো, বিয়ের সময় যেমন কুমড়ো পটাশ ছিলে এখনো তো ঠিক তেমনি আছো। তোমার পদবীর একজন অতি বিখ্যাত লোক নরেন্দ্রনাথ দত্ত কি বলেছিলেন মনে আছে তো? আপনি আচরি ধর্ম অপরে শিখাও। কুমড়ো পটাশ শব্দটা যেন লক্ষণের শক্তিশালের মতো বুকে এসে বিঁধল। শেষবারের মতো বলছি, ভোরের স্বপ্নে আমি প্রায় উতুকে দেখি। তোমার হেরে গলার ডাকাডাকিতে যদি স্বপ্নটা ভেঙে উতুকে চলে যেতে হয়, তাহলে পরপর 7 দিন রান্নাঘর সামলাবে তুমি। উতু মানে বুঝলেন না তো? মৃগনয়নীয় সুচিত্রা সেনের মতো উত্তম কুমারকে উতু বলেই ডাকে। নগেনবাবু ভাবেন, আচ্ছা কি আছে ওই চ্যাটার্জি লোকটার মধ্যে? সব মহিলার হৃদয় হরণ করে একেবারে কলির কেষ্ট সেজে বসে আছে। যাই হোক, মাছ মাংসের থেকে নগেনবাবু মোচা, থোড়, ডুমুর এসব খেতেই বেশি পছন্দ করেন এবং এগুলো রান্না করা যে বিলক্ষণ শক্ত সেটাও জানেন। ফলে পলায়তী সজীবতী। মূল ঘটনাটা শুরু হলো বসন্তের এক সকালে, যখন কোকিল শুধু বনেই থাকে না, মনেও থাকে। মিষ্টি সকালের ফুরফুরে হাওয়ায় হাঁটছিলেন। হঠাৎ উল্টো দিক থেকে হেঁটে আসা পার্কের বনলতা সেনকে দেখে নগেনবাবুর মনে যেন একটা কাম সেপ্টেম্বরের বাজনা বেজে উঠল।
লাল টি শার্ট, লাল ট্র্যাকস্যুট, টি শার্টের গায়ে লেখা আই অ্যাম সিঙ্গেল রেডি টু মিঙ্গেল। কলেজ লাইফ থেকে নগেনবাবু বনলতা সেনে মুগ্ধ আর মোহিত। এই মহিলা সেই তখন থেকেই তার মধ্যে রোমান্টিসিজমের যে সর্বনেশে ভাইরাসটা ঢুকিয়ে দিয়েছেন, এই সিনিয়র সিটিজেন হবার পরেও সেই ক্রাশটা রয়েই গেছে। নিজেকে চিরপ্রেমিক ভেবে বউ বাদে পৃথিবীর সব সাবালিকার মধ্যেই যেন বনলতার ছায়া খুঁজে পান, আর তৎক্ষণাৎ শুরু হয়ে যায় তার প্লেটোনিক প্রেম। মেয়েটা সামনে এসেই হাতটা বাড়িয়ে দিল। হাই আঙ্কেল, আমি রিমঝিম সেন, আপনাদের পাড়ায় নতুন ফ্ল্যাট কিনে এসেছি। আমি আবার একটু ফিটনেস ফ্রিক কিনা, এত বড় পার্কটা পেয়ে খুব সুবিধাই হয়েছে। রোজই আপনাদের দেখি, ভাবলাম আলাপটা সেরেই নি। কথা বলছে না তো যেন রিমঝিম শব্দে বৃষ্টি হচ্ছে। আরে এই রকম মেদহীনাই তো ওর স্বপ্নের বনলতা। হাতটা ধরে বুঝলেন পাখির পালকের মতো নরম। ইস, হাতটা যদি একটু বেশি সময় ধরে রাখা যেত। উপায় নেই, হিংসুটে বন্ধুগুলো অলরেডি মুখ হারি করে ফেলেছে। তবে মেয়েটির জেঠু বা মেসোমশাই না ডেকে এই যে আঙ্কেল বলে ডাকলো, তাতে দারুণ খুশি নগেনবাবু। কারণ ওগুলো শুনলে উনি যেন কেমন নেতানো মুড়ি হয়ে যান। তবে বনলতা সেনকে কি ট্র্যাক স্যুটে মানায়? যাকগে, 100% এক্সপেকটেশন ঠিক নয়। এরপর থেকে রিমঝিম নগেনবাবুকে মেন্টর করে ওদের গ্রুপের সাথেই হাঁটছিল। এতে পার্কের যে ইয়ং জেনারেশন আর অন্য গ্রুপের বয়স্করা ঈর্ষায় লুচির মতো ফুলে গেলেও তাদের নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু বন্ধু অমিয়, যে নামের সাথে মিলিয়ে যে কিনা ফরএভার রোমিও, সেই শেষ পর্যন্ত প্যাচটা বাঁধিয়ে দিল। কেন জানি না, অমিয়কে দেখলেই রিমঝিমের ভুরু কুচকে যেত। এতে নগেনবাবুর কোনো হাত ছিল না, কিন্তু অমিয় ভাবলো নগেনই কলকাঠি নাড়ছে। নগেনবাবু একদিন রিমঝিমকে প্রায় ফিস ফিস করে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা তোমায় যদি বনলতা বলে ডাকি কোনো আপত্তি নেই তো? বনফুল নয়, একেবারে বনলতা, হোয়াট এ ফানি নেম। আড়িপাতা স্বভাবের অমিয় ঠিক কথাটা শুনে ফেলল। সন্ধ্যের পর নগেনবাবুর বাড়ির চায়ের আড্ডায় ব্রেকিং নিউজটা হয়েই গেল। অমিয় বলছে, বৌদি আপনি যদি টালিগঞ্জে এন্ট্রি দিতেন তাহলে রমা, সাবু, বেনি অনেকেরই ছুটি হয়ে যেত। নগেনকে বিয়ে করেই আপনার গোল্ডেন ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল। এটা মানে মাঠে নেমে খেলার আগে একটু ওয়ার্ম আপ করে নিল অমিয়। এই ধরনের প্রশংসায় কিলিমাঞ্জারো পাহাড় পর্যন্ত গলে জল হয়ে যায়, আর এ তো সামান্য মনুষ্য মাত্র। বুঝলেন বৌদি, আমাদের মর্নিং ওয়াক ক্লাবে এবার আপনিও যোগ দিন। নগেন তো মেয়েদের জন্য গ্রুপটাকে ওপেন করে দিয়েছে। আমাদের গ্রুপের প্রথম মহিলা মেম্বার একজন ডাক সাইটে সুন্দরী। নগা যাকে আদর করে বনলতা বলে ডাকে। নগা যে কি জাদু করেছে কে জানে, মেয়েটা তো ওকে ছাড়া অন্য কাউকে পাত্তাই দেয় না। তবে আমি বলি কি, একা একটা মেয়ে গ্রুপে থাকলে তো অনেক রকম সমস্যা হয়, আপনি এলে অনেকটাই ব্যালেন্স হবে। অমিয়র মুখে বনলতার রূপের প্রশংসা শুনে কিছুক্ষণের জন্য মৃগনয়নীর মুখে আধার নেমে এলো। নগেনবাবু বুঝে গেলেন অর্জুনরূপী অমিয় লক্ষ্যভেদ করেই ফেলেছে। এবার আক্রমণ বলে মৃগনয়নীর ঝাঁপিয়ে পড়ার পালা। পরদিন কাক ভোরে কার হাতের ঠেলায় ধর্মরিয়ে উঠে বসলেন নগেনবাবু। যা দেখলেন তাতে স্বয়ং নেতাজি যদি এত বছর বাদে সামনে এসে দাঁড়াতেন তাহলেও এতটা চমকাতেন কিনা সন্দেহ। মৃগনয়নী এত ভোরেও সে যে গুজে গন্ধ মেখে দাঁড়িয়ে আছে। কি হলো, এত ভোরে কোথায় চললে? যেখানে যাবার সেখানেই যাব। তা তোমার উতুর তাহলে কি হবে, সে আমি আর উতু মিলে বুঝে নেব। এমনভাবে মৃগনয়নী কথাটা বলল যেন বেনুকে লুকিয়ে উতু মাঝে মাঝেই মৃগনয়নীকে ফোন করে। বিয়ের আগে থেকেই মৃগনয়নীর চোখে মাইনাস পাওয়ারের চশমা, কিন্তু অদ্ভুতভাবে কিশোরী থেকে বৃদ্ধা যে কোনো বয়সের মেয়েরাই নগেনবাবুর আশেপাশে চলে এলে তার দৃষ্টি ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। কিভাবে এটা সম্ভব আধুনিক বিজ্ঞানও তার ব্যাখ্যা দিতে পারেনি। প্রতিদিন হাঁটতে আসার আগে নগেনবাবু মনে মনে বাংলা সিনেমার এক একটা রোমান্টিক দৃশ্য কল্পনা করে ওটা ভাবতে ভাবতেই বনলতার সঙ্গে মর্নিং ওয়াকটা সারেন। গতকালের গান ছিল এই পথ যদি না শেষ হয়, আর আজকে ভেবেছিলেন কে প্রথম কাছে এসেছি, কিন্তু সব পিণ্ডি একা মৃগনয়নই চটকে দিল। পার্কে ঢুকতেই বনলতা একগাল হেসে এগিয়ে এলো। হাই আঙ্কেল, ইনি কি আন্টি?
দারুণ মানিয়েছে আপনাদের, একেবারে মেট ফর ইচ আদার। মেট কি না জানি না, তবে মৃগ যে অচিরেই তাকে ম্যাট করে তুলবে সে বিষয়ে কোনো সংশয় নেই নগেনবাবুর। অমিয়ের মুখে তখন দেখ কেমন লাগে মার্কা ফিচেল হাসি। হ্যাঁ মানে উনি আমার ওয়াইফ, তোতলাতে লাগলেন নগেনবাবু। আর সহধর্মিণীর কাজই তো হলো স্বামীর ধর্ম যাতে নষ্ট না হয় সেটা দেখে রাখা। তোমার আঙ্কেল বুঝতেই চান না যে বেল পাকলে কাকের কোনো লাভ হয় না। বাংলায় ভীমরতি বলে একটা শব্দ আছে জানো তো, সেটাই ওনার হয়েছে। বাড়ি গিয়ে ডিকশনারিটা দেখে নিও। ভিভিয়ান রিচার্ডস মার্কা ব্যাটিংয়ের সামনে নগেনবাবু আর বনলতা দুজনকেই অসহায় লাগছিল। বনলতা দ্রুত অন্যদিকে চলে গিয়ে ভাড়া কাটালেও নগেনবাবুর তো আর সে উপায় নেই। তাই টেনশন কমাতে হাঁটার গতি বাড়িয়ে 4 পাকের পরিবর্তে 8 পাক হেঁটে নিলেন। মেয়েটাকে দেখার পরে মৃগের মুখের যা অবস্থা হয়েছে সেটা একটা অশনি সংকেত। বাড়ি ফিরে মন ভালো না থাকলে ক্লান্তিটাও বেড়ে যায়। মৃগনয়নীর মুখে তখন মিশন সাকসেসফুল মার্কা তৃপ্তির হাসি। মাঝে মাঝে 2 লাইন গাইছিলেন, আহা ছল করে জল আনতে আমি যমুনাতে যাই। ব্যঙ্গ করলো কৈফিয়ত চাইবার উপায় নেই। মৃগ এখন রক্তের স্বাদ পাওয়া বাঘিনী, যখন তখন ঘ্যাঁক করে কামড়ে দেবে। হঠাৎ মনে হলো বনলতার চাঁদপানা মাখা মুখের একটা ছবি আঁকলে কেমন হয়, কিন্তু যখনই আঁকতে যাচ্ছেন মনে হচ্ছে ঘাড়ের কাছে কে যেন ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। ফলে ছবিটা একটা কাটা মুন্ডুই হয়ে গেল। তাহলে প্রেমিক পুরুষের একমাত্র অবলম্বন হচ্ছে কবিতা। একটা কবিতাই লিখে ফেলল নগেনবাবু। যেদিকেই চাই মনে হয় মৃগ আসছে তেরে মুগুর নিয়ে, তবু আমার প্রিয়াকে দেখেছি ভেটকি মাছের চোখটা দিয়ে। বাহ, ছন্দের মিলটা তো বেশ হয়েছে। কবিতাটা বনলতাকেই ডেডিকেট করে সেটাকে টেবিলে রেখে দিলেন। কখন যেন ঘুমিয়ে পড়েছিলেন। উঠে দেখলেন কবিতাটার উপর একটা চিরকুট রাখা, তাতে লেখা, কবি আর কপির মধ্যে যে পার্থক্যটা কি তোমার জানা আছে? না জানা থাকলে সংসদের ডিকশনারিটা দেখে নিও। আরে এ তো 5 ফোড়ন নয়, এ তো সহস্র ফোড়ন। গায়ে যেন শুয়োপোকার আল লেগে গেল। এতদিন নগেনবাবু অ্যালার্ম ক্লক বাজার আগেই উঠে পড়তেন। কেমন একটা চৌম্বক শক্তি পার্কের দিকে তাকে টেনে নিয়ে যেত। কিন্তু এখন অধিকাংশ দিন কোমর ব্যথার অজুহাত দেখিয়ে বাড়িতেই শুয়ে থাকেন। পার্কে গেলে বনলতার সঙ্গে যে দূরত্বটা থাকে তাতে দিন দিন মনোকষ্টটা বেড়েই যাচ্ছে। তবে মৃগ আর অমিয় এই ব্যথার ব্যাপারটা যে মোটেই বিশ্বাস করে না সেটা ওদের দেখলেই বোঝা যায়। উনি শুধু মাঝে মধ্যেই আউড়ে ওঠেন, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল পার্কের বনলতা সেন। মিথ্যে কোমর ব্যথাটা হঠাৎ যেন কিভাবে সত্যি সত্যি একদিন কোমর ব্যথা হয়ে গেল। কদিন আর পার্ক মুখও হতে পারছিলেন না নগেনবাবু। এদিকে কোনো এক অজ্ঞাত কারণে মৃগনয়নীর পার্কে 100% হাজিরা। অত ভোরেও সুগন্ধি পারফিউমের গন্ধ, ম্যাচিং করে নতুন নতুন শাড়ি পরা। একদিন বাড়ি ফিরে কিশোরী মেয়ের মতো কলকলিয়ে উঠল, জানো তোমার বনলতা যেমন গায়ে পড়া স্বভাবের, ওর বাবার কিন্তু দারুণ পার্সোনালিটি, দেখতেও চমৎকার, কি লম্বা, কথাও বলেন সুন্দর। তা ওর বাবাকে তুমি কোথায় পেলে? কেন, তোমার বনলতা তো এখন ওর বাবাকে নিয়েই হাঁটতে আসছে। আর বাবাকে না এনে করবেটাই বা কি? চারদিকে যা হ্যাংলা হুলোর ভিড়। আচ্ছা, ভদ্রলোক কি উত্তম কুমারের থেকেও দেখতে সুন্দর? আরে তা হতে যাবেন কেন, ওনাকে দেখতে অনেকটা কবি সুভাষ মুখোপাধ্যায়ের মতো, ঝাঁকড়া চুল, নিজে গান কবিতা লেখেন, তোমার মতো স্বরচিত রবীন্দ্র কবিতা নয়। এক উত্তমে রক্ষা নেই, এখন আবার সুভাষ মুখোপাধ্যায়। রাগে নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে হলো নগেনবাবুর। তারপর ভাবলেন শিবরাত্রির সলতের মতো চুলগুলোর উপর আর রাগ দেখাবেন না। এদিকে পরিবর্তনের হাওয়া মৃগনয়নীর গায়েও বেশ লেগেছে বুঝতে পারছে। গধূলির নরম আলো মৃগনয়নীর মুখে, কেমন যেন লাজুক লাজুক ভাব। শ্রীমতী ভয়ঙ্করীর সেই কেসটাই কোথাও যেন উধাও হয়ে গেছে। পিকচার আভি বাকি হ্যায় কথাটার মর্মার্থ এতদিনে বুঝতে পারলেন যখন তিনি বাথরুমে যাবার জন্য রান্নাঘরের পাশটা দিয়ে যাচ্ছিলেন। ওভেনে কি যেন একটা চাপানো, আর এই গরমের মধ্যেও মৃগনয়নী হাতে একটা বই নিয়ে কি যেন আওড়াতে আওড়াতে এদিক ওদিক পায়চারি করছে। বইটার দিকে চোখ পড়তেই সর্বনাশ,
বলে চমকে গেলেন নগেনবাবু। আরে এ তো তার সবচেয়ে প্রিয় জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা বইটা। কানটা এবার খাড়া করতে যে শব্দগুলো তাতে ঢুকে এলো, তাতে বজ্রাহত হয়ে জোর কা ঝটকা ধীরে সে লেগেই গেল। মৃগনয়নী আবৃত্তি করছেন, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল পার্কের ভোলানাথ সেন। ভোলানাথ সেন মানে বনলতার বাবা। মাথাটা কেমন যেন ঘুরে গেল নগেনবাবুর। বিছানায় এসে শুয়ে পড়ার সময় বুঝতে চাইলেন যে বলটায় আউট হলেন সেটা কি দুসরা, না ইয়র্কার, না গুগলি। নমস্কার। দারুণ। বনলতা সেনকে কি ট্র্যাক শুটে মানায়? চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তাকে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এই হলো আমাদের সাহিত্য। আমরা আপনাদের সামনে কল্যাণদা, আপনি কি শোনাবেন? একটা গল্প তো পড়তে হবে। আপনার গল্প মানে আমাদের কাছে বিরাট অভিজ্ঞতা। আমি দেখছি, আমি তো আমরা চেষ্টা করব। একটা জিনিস একটু জিজ্ঞেস করি আপনাকে, যে আপনার কি এটা মনে হয় না যে ছোট গল্প থেকে ধরুন যে হাসির যে পোর্শনটা, এই পোর্শনটা কি একটু কমে গেছে? এটা মনে হয় না? মানে ধরুন দুর্বোধ্য অবদ্ধ ভাবটা কি একটু বেশি এসছে ছোট গল্প? না, আসলে আমাদের সমস্যা সংকুল জীবন, বর্তমান যে জীবন আমরা যাচ্ছি, যেখানে রাজনৈতিক, সমাজনৈতিক, অর্থনৈতিক যে চাপ সে এবং প্রজন্ম ধরে যে নানা রকমের যে ক্রাইসিসগুলো, সেগুলো আমাদের হাসতে ভুলিয়ে দিচ্ছে। আমরা স্বাভাবিক জীবনের মতো নেই, যেখানে হাসিটা রয়েছে, হাসি পড়তে ইচ্ছে করে, হাসতে ইচ্ছে করে, এবং সরসকে সরসের মতো চিনে বা ইনজেক্ট করে নেব না আমরা, যেন আমাদের মধ্যে যেন সরসতা আছে। আমরা সজীব, আমরা তো মানে ভেজিটেটিভ নই, আমরা তো নির্জীব নই। আমাদের মধ্যে এইটাও না একটা নার্ভাল সেন্সেশন যেটা শরীরের মধ্যে থেকে আসবে। অর্থাৎ আমরা হ্যাঁ, হাসির গল্প তো কমে গেছে। হাসির কোথায়? সঞ্জীব চট্টোপাধ্যায়, আপনি এস ওয়াজেদ আলী, এখন ধরুন শিবরামের গল্প লোকে পড়ে, কিন্তু আমরা ছোটোবেলায় শিবরামের গল্প পড়ে হাসতাম। এবং আচ্ছা, পাড়ায় সেই পাগলা ভোলা কোথায় গেল? আচ্ছা, পাড়ায় সেই ছোট কালু কোথায় গেল? আচ্ছা, পাড়ায় সেই যাকে নজরুল বলে ডাকতাম, যে তিনি গেলে তিনি বেহালা বাজাতেন, গিয়ে বলতাম কাকু দুটো কবিতা বলে তাকে রাগিয়ে দিতাম। তিনি একটা সব ভুল হয়ে গেল নজরুল বলে চলে গেলেন। তা আমাদের জীবনে হাসিটা কে হাসবে? হাসাবে কে? আমাদের হাসিটা কোথায়? এই হাসিটা খুঁজতে হবে। সুতরাং সব জিনিসটা কিন্তু সাহিত্য এবং সব জিনিসটা লেখা দিয়ে পারতে হবে না। আমার সঙ্গে যে তরঙ্গ, আমার মধ্যে যে তরঙ্গগুলো আছে, তার সঙ্গে সেই ওয়েভলেন্থের সঙ্গে সাহিত্যের ওয়েভলেন্থে মেলাতে হবে। কিন্তু আপনার কাছে আমার আর একটা জিনিস, এটা আপনাকে আচ্ছা এখন একটা শুনি যে বলছে যে কবিতা, গল্প, প্রবন্ধ তাও লিখে হয় কেন? ওটা একটা একাডেমিক চর্চার বিষয়। আচ্ছা, গল্প কি? আপনিও তো গল্প এতদিন ধরে লিখছেন, এত সাধনা করছেন। আচ্ছা, গল্প কি শিখে হয়? রাইটিং স্কুল কি তৈরি করা যায়? একদমই না। আমি কিন্তু এটার বিরুদ্ধে। আমি মনে করি গল্প নিয়েই মানে কোনো মানুষ গল্প নিয়েই জন্মেছেন যিনি লিখবেন। আর একটা ব্যাপার কল্যাণদা, যেটা আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকেই মানে বলবো আর কি, যেটা একটা আমার খুব মনে হয়, যেটা আমি অনেক বছর আগে দেখেছিলাম যে দেশে নাকি এটা নিয়ে শক্তি চট্টোপাধ্যায় আর সুনীল গঙ্গোপাধ্যায়ের মধ্যে একটা ছোট্ট মতবিরোধ হতো। মানে সুনীল সবার লেখা ছাপতেন, আর শক্তি চট্টোপাধ্যায় চাইতেন যে সেটার একটা এডিটিং হোক বা একটা ভালো করে বাছাই এরকম পর্বটা হতো। দেশ পত্রিকার কথা বলছেন, সেখানে কিন্তু এটা কিন্তু আমার মনে হয় লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে একটু আধটু দরকার। লিটল ম্যাগাজিনে তো মাসিভ, আমি একটু এডিটিং দরকার। আমরা এইসব নিয়ে আলোচনা করব, দিল সেটাই ছাপা হবে, এটা না এইসব নিয়ে আমরা আলোচনা করব। ইভেন এই যে আমরা এখানে এসেছি গল্প নির্বাচনের ক্ষেত্রে, আমাদের ডক্টর পি.কে. দাস যার ভাবনায়, যিনি এই ভাবনাটা মানে যার জন্ম দিয়েছেন, সেইখান থেকে কিন্তু উনি ভেবেছেন যে আমরা কিন্তু যোগ্যতমের উদ্বোধন চাই সেই লোকগুলো, কিন্তু সেখানে কিন্তু লেখনীকে অনেক শক্ত হতে হবে। আমরা এবার দেখুন, দেশ পত্রিকার কথা আপনি বলছিলেন, তা সেই দেশ পত্রিকায় আমি শুনেছি যে বিমল কর নাকি গল্প এমন করে কাটতেন নতুন গল্প হয়ে যেত, এবং বিমল কর উৎসাহ দেবেন বলে মানে বসিয়ে থেকে করতেন। এবং বিমল বাবু একটা তো আপনি লিখছেন, একটা গল্পকে রিক্রিয়েট করে দিচ্ছেন, বা গল্পটা খুব ভালো হলো, এবং বিমলবাবুর সময় নাকি এরকম ছিল যে প্রথম গল্পটা ছাপা হবে না,
আমি মানে যখন ওই মানে এবার ধরুন আমি রমাপদ চৌধুরীকে একদিন বললাম যে জানেন আমি ওনাকে জেঠু বলে ডাকতাম, কেন উনি আমার একটা মানে মেন্টর ছিলেন, সঞ্জিত চট্টোপাধ্যায়, যিনি আমাকে এগুলো শিখিয়েছেন যে সম্পাদনার ক্ষেত্রে যখন আমি টাইমস অফ ইন্ডিয়া ওই কাজগুলো করছি। রমাপদ চৌধুরী সম্পাদকের সম্পাদক, হ্যাঁ, মানে আমাকে বলতেন যে জানেন, আমি ওনাকে একদিন বললাম জানেন আমি যখন সম্পাদনার কাছে খুব ডিস্টার্ব হয়ে যাই কোন গল্পটা বাঁচবো, তখন আমি এতগুলো গল্প আপনাদের লেখা শুরু থেকে বাংলা সাহিত্যের 100টা গল্প আমি বেছে রেখেছি, যেগুলো একবার পড়ি তাহলে আমি যাতে বিচ্যুত না হই। এখনকার তরুণ প্রজন্মের লোকেরা যারা বাউন্সার নিয়ে গড়ে, যারা বলছে আমি করছেন, যারা সাধনাটা বুঝতে পারি না, যাদের নিজস্ব পাঠক আছেন কি নেই আমরা জানি না, যারা ফেসবুকের পাঠক দিয়ে নিজেদের যোগ্যতার বিচার করেন, এবং কিন্তু শঙ্কর বলতেন যে মানুষের মানে লেখকের বিড়ম্বনা হচ্ছে যে তিনি কতটা বেঁচে রইলেন, কতটা নিজের সময় কতটা রইলেন, মানে মৃত্যুর পরে তিনি কতটা বেঁচে থাকতেন। আর লেখকের প্রাণ ভোমরা হচ্ছে ওই কলেজ স্ট্রিটের বইয়ের দোকানে, যেখানে কতগুলো বই বিক্রি হচ্ছে। সুতরাং আমরা যদি এখানে এসে আমি দেখুন অসাধারণ, তুমি দারুণ লিখেছো, বাংলা সংবাদপত্রের প্রথম শ্রেণীর সংবাদপত্র, তার সম্পাদক আপনি যদি লিখে দেন যে আজকের আমাদের এই সম্পাদন মানে লেখাটা সম্পাদকীয় উত্তর সম্পাদকীয়টা অসাধারণ হয়েছে, তাহলে আমি একটি সাধারণ মানুষ তার বিরুদ্ধে সমালোচনায় যেতে পারবো। এবার আমাদের ক্ষেত্রে তখন কি হতো, ওই গল্প নির্বাচন করা খুব কঠিন হতো। কিন্তু তার মানে এক জায়গায় আপনার সঙ্গে একটা মতে এলাম যে গল্প কিন্তু ধরুন আছে, বলুন না মানিক বন্দ্যোপাধ্যায় যখন অতসীমা আমি প্রথম লিখছেন বন্ধুদের সঙ্গে একটা তর্কের, রমাপদ চৌধুরী আমাকে বলেছেন যে আমার যদি একটা গল্প বেঁচে থাকে তাহলে আমি জন্ম অনেক হলো, সেটাই আমাকে মনে রাখবেন। আমরা দেখেছি মহেশ্বরী দেবী বলতেন যে 14 ঘন্টা লিখতে হবে। পার্ল বাক তিনি বলতেন যে মানে তিনি কত দিনে কত ওয়ার্ড লিখছেন সেটা টাইপরাইটারের সামনে বসে থাকতেন, কত ওয়ার্ড লিখলেন। তো এইসব সাধক বা যারা যেমন এক একজন, কিন্তু গল্প কি শিখে হয় না, একদমই না। এবার দেখুন মার্কেজ মানে যখন 100 Years of Solitude বা আপনি ধরুন টেলিং টেলস যদি পড়েন, সেখানে দেখবেন যে মার্কেজের দাদু হি ওয়াজ আ স্টোরি টেলার, এবং উনি করতেন কি, উনি বিক্রি করতেন সব মানে জিনিসপত্র বিক্রি করতেন সেই সময়, মানে 100 বছর আগে। মার্কেজের মানে 100 Years of Solitude তো 50 বছর হয়ে গেছে। সেই সময় উনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ম্যাগনেট বিক্রি করতেন, ধরুন তিনি গল্প বলতেন, অডিয়েন্সকে নিতেন। আজকে আমাদের এই কাজটার মধ্যেও কিন্তু সেইটাই রয়ে গেল। আমরা দর্শক শ্রোতাকে বলছি এসো সবসময় গল্পের সময় তোমরা গল্পের মধ্যে থাকো। আর গল্প তো আমাদের প্রত্যেক দিনে ঘটছে, আমাদের মস্তিষ্কের মধ্যে প্রত্যেক সময় একটা মানুষ নিয়ে বিবেচনা করছে, সেখানেও তো একটা গল্প। অনেকে বলছেন যে অনুগল্প, ছোট গল্প, বড় গল্প, না, গল্প কিন্তু কোনো কাটপি স্থান থেকে বার করে দেওয়া নয়। গল্প যেখানে শেষ হয়েছে, যেখানে গল্পের বৈশিষ্ট্যগুলো রয়েছে, অনেক এক্সপেরিমেন্ট এর আগে হয়েছে, এত ছোট্ট পরিসরে এত কিছু বলা যায় না। আপনি বলুন রবীন্দ্র যুগের পরবর্তী যখন কল্লোল যুগ, বা তারপরে যখন যে 30 বা 40-50 দশকে যখন নতুন রবীন্দ্রনাথকে তারা বিচ্ছিন্ন করে দিয়ে নতুন গল্পের আন্দোলনের মধ্যে নিয়ে এলেন, তারা আজকে কোথায়? আজকে যারা নিয়ে আসছেন, অন্তত এটা সমারসেট মম বলেছেন যে অন্তত 50 বছর যদি একটা গল্প বা একটা উপন্যাস বেঁচে না থাকে তাহলে সেটা ক্লাসিকের পর্যায়ে যায় না। আমরা কিন্তু আজকের দিনে কোনো ক্লাসিক রচনা হচ্ছে সেই ভাবনায় নেই। আমরা আজকে প্রতিনিয়ত একটা ফুলঝুরির একটা অগ্নিকণার মতো আমরা প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্তকে ভাবছি এটাই আমার বেস্ট, এটাই আমার শেষ, ভবিষ্যৎ বলে কিছু নেই। কিন্তু এখানে আমরা ভবিষ্যৎকে আহ্বান করছি। আপনারা সবাই আসুন, শ্রীরামপুর বেতারবাণীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার লেখা সব থেকে ভালো যেটা আপনার নিজের মনে হচ্ছে সেই লেখাটা নিয়ে আমাদের দপ্তরে যোগাযোগ করুন। শ্রী প্রদীপ কুমার দাস আছেন, যোগাযোগ করুন। শ্রীরামপুর বেতারবাণী ভালো গল্প, নিশ্চয়ই ভালো গল্পের জন্য আমরা অপেক্ষা করছি। অরূপবাবু, আমার গল্প পাঠের আগে আমি একটা বিষয় একটু জানিয়ে দিই যে আপনি এইমাত্র বললেন না যে লিটল ম্যাগাজিন হচ্ছে সাহিত্যের আঁতুড়ঘর বলে। এই লিটল ম্যাগাজিনে তো একটা মানে সাহিত্যের ক্ষেত্রে একটা জগতের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকার প্রয়োজন, এবং আপনি সেখানে এডিটিংয়ের কথাও বললেন, আমি আপনার সঙ্গে সহমত প্রকাশ করছি। নতুন প্রজন্মের ক্ষেত্রে বা নতুন দিনে যেখানে ডিজিটাল প্রজন্ম এবং ডিজিটাল মিডিয়ার সঙ্গে যেখানে আমরা লড়াই করছি, সেখানে বাংলা সংবাদপত্র, যে ছোটোখাটো সংবাদপত্র এবং লিটল ম্যাগাজিনগুলো বলতে যেটা বোঝা যায় সাহিত্যপত্র, সেগুলোর একটা
কর্মশালা আমরা ভাবছি। হ্যাঁ, শ্রীরামপুর আমাকে- বেতারবাণী এই ধরনের একটা নতুন তাদের চিন্তা ভাবনা আছে, তার সম্বন্ধে বিশদে আমাদের না, কল্যাণদা বলবেন। সেটা হচ্ছে যে কেন মানে আধুনিক সময়ের মধ্যে এই লিটল ম্যাগাজিনগুলো বা তাদের মানে তারা আধুনিক হবে না, ওটা বাংলা ভাষা কন্টেন্ট, মানুষ কি চাইছে, পাঠক তৈরি কিভাবে হবে, পাঠক কি সত্যি তৈরি হয়, পাঠককে আমরা কিভাবে দিচ্ছি। আসলে বলে যে উই আর অ্যান এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ দ্য রিডার্স, যারা শুনছে বা যারা দেখছে বা যারা পড়ছে, আমরা উই আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টস। তা সেক্ষেত্রে আমরা একটা কর্মশালা করব খুব শীঘ্রই, সেটা কর্তৃপক্ষ বলবেন যে আপনারা যারা সংবাদপত্র মানে লিটল ম্যাগাজিন, সংবাদপত্র, সাহিত্যপত্রের সঙ্গে যুক্ত, যারা লেখেন, যারা সম্পাদনা করেন, যারা নতুনভাবে কাজ করতে চাইছেন এবং সংবাদ এই মাধ্যমগুলোর সঙ্গে যুক্ত, তারা এই যে কর্মশালা হবে তাতে অংশ নিতে পারেন। আমরা পরবর্তী ক্ষেত্রে কর্তৃপক্ষ এ নিয়ে বিজ্ঞাপন করবেন। আমরা আগাম আপনাদের জানালাম যে এই এতে অংশগ্রহণ করলে আমরা একটা রোড ম্যাপ পেতে পারি। শ্রীরামপুর বেতারবাণীর ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপনারা একটু ফলো রাখবেন, ওখানেই বিশদে পাবেন আপনারা আমাদের এই কর্মশালার ব্যাপারটা, যেটা কল্যাণদা এইমাত্র বললেন। আর এখন গল্প পাঠে শ্রী কল্যাণ মৈত্র, ওনার সম্বন্ধে নতুন করে আর কিছু বলার নেই। সুলেখক, প্রাবন্ধিক শ্রী কল্যাণ মৈত্র। কল্যাণদা, গল্পের নাম কচুরিপানা। সাদা মার্বেল পাথরে মোড়া সিঁড়ি, নিশ্চয়ই সাদাও একটা রং, তবে তফাৎ এই যে সাদা বকের পালকের মতো। তার উপর দিয়ে নরম কালো একটা রং এলোমেলোভাবে এঁকে বেঁকে নেমে এসছে, যেন এক চিলতে একটা নদীর স্রোত। ওঠার মুখেই সৌমিত্রের চোখে পড়ল বনেদি আমলের একটা শ্বেত পাথরের কানা উঁচু থালা। জলে ভর্তি, জলের উপর ভাসছে কচুরিপানা। সৌমিত্রর ডান চোখের কোণে কালো ভ্রুর শেষে একটা বিস্ময় রেখা ফুটে উঠল। হায়াসিন্থ। রুচির তারিফ করতে হয়, কর্পোরেট ভাষায় একে বলা যেতে পারে হোম ডেকরের ইনোভেশন, অভিনবত্ব। পত্রার্ক বলল, আমার ওয়াইফ উর্বির ক্রিয়েশন। 12 মন্দিরের কাছে গঙ্গার ধারে বেড়াতে গিয়েছিল, তুলে নিয়ে এসেছে। এইরকমই খেয়াল ওর। দুজনে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। এই বাড়িতে প্রথম এলেও সৌমিত্র সিঁড়ি দিয়ে আগে উঠেছে, পত্রার্ক ঠিক তার পিছনে। উঠতে উঠতে শেষ ধাপে এসে পত্রার্ক বলল, সামনের সোফাটা দেখিয়ে, আপনি এখানে বসুন সৌমিত্রদা, আমি আসছি। 1.5 কাঠার একটু বেশি জমির উপর ছোট্ট একটা দোতলা বাড়ি করেছে পত্রার্ক। মাস কয়েক হলো এসেছে। বাইরে রঙের কাজ এখনো শেষ হয়নি। নিচে একটা বড় বসার ঘর, সামনে এক টুকরো গ্রিল আর 60 ঘেরা বারান্দা। তার পাশ কাটিয়ে সিঁড়ি উঠেছে অনেকটা। আচমকাই সিঁড়ির নিচে একটা ফ্যাশনেবল বাথরুম, নিচের ঘরে একটা পিয়ানো, কয়েকটা দামি ইনডোর প্লান্ট, সাদা দেওয়াল, একটা দুটো পেন্টিং, তাক ভর্তি বই, সাজানো গোছানো। বেশিরভাগই লিটারেচারের বই, কিছু পেন্টিংয়ের বই। এসে প্রথমে নিচের ঘরেই বসেছিল সৌমিত্র। জানলায় সিল্কের পর্দা, শেষ শ্রাবণের হালকা ভিজে হাওয়ায় উঠছে। সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সে, কারণ দেখতে তার ভালো লাগছিল। ট্রেন থেকে নেমে এক পশলা বৃষ্টির পর জলকাদার রাস্তা ধরে বাজারের কোলাহলের মধ্যে দিয়ে মানুষ ঠেলে রিকশোর পাশ কাটিয়ে অটো টোটোর ওদিকে যাব না, রিজার্ভ করতে হবে, এই সব ঝামেলায় পড়ে সৌমিত্রর মেজাজটা খিচড়ে গেছিল। এখন ভালো লাগছে। বৃষ্টি নেই, তবে বাতাসে তার পরশটুকু আছে। কে বলবে এই ঘরটা ম্যান্ডিভিলা গার্ডেন্স বা লেক রোডে নয়? এই মফস্বল শহরে মনে না হতেই পারে যদি ভাবনা তেমন জোরালো হয়। পিয়ানো কে বাজায়? তুমি? না, ছেলে শিখছে। শনিবার শনিবার নিয়ে যাই তো কলকাতায় ওয়াসিম খানের স্কুলে। খুব ভালো হাত। অ্যাকচুয়ালি ওর সেন্সটা খুব ভালো। অনেক খরচ, কিন্তু উর্বির ইচ্ছে। একসময় নিজে পিয়ানো বাজাতো, নিজের কিছু হয়নি, আর এখন তো বাজাই না। অন্তত ছেলেটার যদি হয় সেই ভেবে। কত বয়স তার? তোমার ছেলে? 9 পড়ল। তারা কোথায় দেখছি না তো। আপনি একটু বসুন, পাশেই আছে, স্কুলে, আঁকার স্কুলে গেছে। এই এসে পড়লো বলে, এই বলে পত্রার্ক দরজা খুলে অদৃশ্য হলো।
সৌমিত্র একা মিনিট কয়েক চুপচাপ বসে থেকে এদিক ওদিক তাকিয়ে বইয়ের র্যাকের দিকে এগিয়ে গেল। এটা তার ছোটবেলার অভ্যাস, বই দেখলেই হলো। কল্লোল যুগের কবি লেখক প্রেমেন্দ্র মিত্র বলতেন, লাইব্রেরি গিয়ে বই দেখা উচিত। কত রকমের বই হয়, কত তার বিষয়। বিদ্যাসাগর কি কি বই পড়তেন সে নিয়ে গবেষণা করা উচিত। শোনা যায় বিলেত থেকে বিদ্যাসাগরের বই বাঁধিয়ে আসতো। রুচিতে বাদে, তবু বিনা অনুমতিতেই সৌমিত্র একটা গল্পের বই বার করে দিল, মুল্করাজ আনন্দ। সেই সময় 22 বছরে আন্তর্জাতিক লেখক। আরেকটা বই তারপর মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, ইংরেজি অনুবাদক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, রেয়ার বই। 1948 সালে প্রথম প্রকাশিত। মাত্র 48 বছর বেঁচে ছিলেন মানিক, তাতেই অমর। মানুষটার দুঃখ দুর্দশা শেষ ছিল না। প্রায় বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা গিয়েছিলেন মানিক। টাকা না নিয়ে লিখতেন না, তবুও পারেননি সংসার প্রতিপালনের জন্য যেটুকু অন্তত প্রয়োজন তা জোটাতে। সাহিত্য জীবনের প্রথম দিকের ব্যর্থতায়, টাকা পয়সার অভাবে তারাশঙ্কর আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে কথিত আছে। সৌমিত্র এসব কয়েক সেকেন্ডের মধ্যে ভেবে ফেলল। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি তো মাত্র 56 বছর বয়সে জীবন পেয়েছেন। হাতে পড়ল আমাটির ভেপু, পথের পাঁচালীর কিশোর সংস্করণ। কিভাবে এ বই বাজারে রইল এতদিন? কত যে ভুল! সম্পাদনার নামে বিভূতিবাবুর সাহিত্যকে ওরা মার্ডার করেছে। কেউ দেখেনি। কফি হাউসের আড্ডায় এমন অভিযোগ তুলে শিশু সাহিত্যিক সুকান্ত সেন খুব তর্ক জুড়ে দিত। মনে পড়ছে, সুকান্ত বলতো, তুমি বলো সৌমিত্র, এটা কি ঠিক হয়েছে? পথের পাঁচালীর ওই জায়গাটা মনে করো দেখি, দুর্গা মারা যাচ্ছে, সেই সিচুয়েশন। মূল কাহিনীতে বিভূতিভূষণ লিখছেন, সর্বজয়া ভাসুর সম্পর্কে প্রবীণ প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিত ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল, ওগো কি হলো, মেয়ে অমন করছে কেন? দুর্গা আর চাহিল না। পথের পাঁচালীর মূল অংশ আমাটির ভেপু পড়ো, চমকে উঠবে ওই একই জায়গায় গিয়ে। সম্পাদনা আর বাজারিকরণ আর কি। দুর্গা আর পৃথিবীর আলোয় চোখ চাহিল না, দুরকম। এ কি হয় সৌমিত্র? সৌমিত্র বলল, এ তো গবেষণার বিষয় দাদা। সুকান্ত জোর দিয়ে বলল, পৃথিবীর আলোয় চোখ চাহিল না এমন কথা বিভূতিবাবু কখনোই লিখতে পারেন না, বিশ্বাস করি না। এই বলে কফির কাপটা ঠক করে টেবিলের উপর নামিয়ে ঝট করে উঠে হনন করে বেরিয়ে গেল সুকান্ত। এরম ভাবেই একদিন সুকান্ত কবি ও কবিতার আসর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। আলোচনা হচ্ছিল অনেক কিছুরই, উত্তপ্ত বাক্য বিনিময়, অসংযত চটুল কথায় একে অপরকে আক্রমণ, সবই নিয়ম মতো চলছিল। তার মধ্যে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটির প্রসঙ্গ যখন উঠল, আপনার বনলতা সেন আমার সংযমের আমাদের অঙ্গে অঙ্গে, বনলতা সেন কবিতাটির প্রসঙ্গ যখন উঠল, সংযমের বাঁধ আর রক্ষা হলো না। কবি অজয় গঙ্গোপাধ্যায় বলল, কবিতাটি জীবনানন্দ দাশ বহুবার কাটাকুটি করেছেন, ন্যাশনাল লাইব্রেরিতে পাণ্ডুলিপি পাওয়া যায়। কিন্তু শুধু এই একটি কবিতা দিয়েই বাঙালি জীবনানন্দকে চিনবে কেন? এ আমাদের দুর্ভাগ্য। সুকান্ত বলল, জীবনানন্দ মানেই তো অনলি বনলতা সেন নয়, বনলতা সেন বরং জীবনানন্দ দাশের একটি সিগনেচার কবিতা। 8 বছর আগের একদিন সেই সব শেয়ালেরা পড়েছেন। আরে তাকে বুঝতে গেলেও একটা হৃদয় আর মেধা চাই। দুর্ভাগ্য কাকে বলে? পথের পাঁচালীর সিনেমা হওয়ার পর উপন্যাসটার পরিচিতি হলো সত্যজিতের পথের পাঁচালী। কই রবীন্দ্রনাথের ঘরে বাইরে তো সত্যজিতের ঘরে বাইরে হয়ে উঠল না। গণশত্রু ছবিতে পথের পাঁচালী সত্যজিৎকে চেনা যায়। ওটা তো নাটকের ছবি, একটা কোথাও থামতে হয়, নইলে নিজের প্রতি অবিচার হবেই। সাহিত্য পত্রিকার সম্পাদক পিনাকি সেনগুপ্ত কি একটা বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে অজয় গঙ্গোপাধ্যায় বললেন, চুপ করুন, ওকে বলতে দিন, আপনার কথা পরে শুনে যাবে। সমর্থন পেয়ে সুকান্ত বলল, জীবনানন্দকে এখনো বাংলা ভাষার পাঠকের বেশিরভাগই চিনতে পারেননি, তাকে চিনতে আমাদের আরো 100 বছর লাগবে। এই মহাকবি জীবিতকালে পলিটিক্সের শিকার হয়েছিলেন। ওই বুদ্ধদেব বসু, সঞ্জয় ভট্টাচার্য না থাকলে তাকে চিনিয়ে দিত কে? বনলতা সেন কবিতাটিকে নীরেনবাবুরা বুঝতে না পেরে দুর্বল বলেছেন, পাখির নীরের মতো শব্দটি নিয়ে ঠাট্টা তামাশা করেছেন। মানুষটা মরণোত্তর রবীন্দ্রনাথ পুরস্কার ছাড়া আর কিছু পাননি। এবার কবি অজয় গঙ্গোপাধ্যায়ের দিকে তীব্র ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে ফস করে শিবাশিস ঠাকুর বলল, তোমার পুরস্কার তো ভাই চটি চেটে, নিজের মধ্যে পুরস্কার ভাগবটারা করো। নির্লজ্জ বেহা আর হবে না কেন? একালে মন্ত্রী আমলা সবাই পুরস্কৃত, কবি লেখক গায়ক শিল্পী হয়েই জন্মাচ্ছে যে। মেধা প্রতিভা উপেক্ষিত হলে, তার সামাজিক সম্মান না থাকলে, অপমৃত্যু হলে এমনই হয় বোধহয়। পলিটিক্যাল র্যাকেটিয়াররা
অতি নিম্ন মেধার হ্যাংলা, অলেখক, অশিল্পী, স্তাবক ডেডিকেটেড পুরস্কার দিয়ে থাকেন। ডেডিকেটেডদের পুরস্কার দিয়ে থাকেন। ইটস পারফেক্টলি এ টিম ওয়ার্ক। পলিটিক্স প্রিভেলস এভরিওয়্যার। হাওয়া দেখো, ঘুরে যাও, পিঠ চুলকাও, চাপড়াও, লাইনে থাকো, এমনি সব আসবে। ডু পলিটিক্স। আমার চামচা হও, তোমাকে আমি অমৃত পাত্রে মুখ ঠেকাতে দেব। আই লাইক ইউ, লাইক করো। শিবাশিস ঠাকুর একটু থেমে ফের বলতে থাকলো, আমরা কারোর কাছে তো পুরস্কার ভিক্ষা করতে যাইনি, মেয়েও সাপ্লাই দিইনি। তুমি কি নিজেকে শক্তি সুভাষ ভাবো নাকি? কোথায় রাম আর কোথায় রাম ছাগল? অজয় উঠে গেলে সুকান্ত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। সবার মাঝখান থেকে কে যেন বলল, সুবোধ গোস্বামীদের বলে দিও তোমরা কেউ জীবনানন্দ দাশ বিভূতিভূষণ নাও, তোমাদের মনে রাখার দায় তাই কালের হাতে নেই। ইউ আর দ্য প্রোডাক্ট অফ দিস ডেজ অনলি, ডু জাস্টিস টু ইয়োর সেলফ। আজকাল যে কি হয়েছে, বইপত্র উল্টোলেই সৌমিত্রের এইসব ঘটনার কথা মনে পড়ে। পত্রার্ক দেরি করছে কেন? মোবাইল দেখলো। সৌমিত্র 10-15 মিনিটের এইরকম ভাবে বসে আছে, এইভাবে ভাবছে। পত্রার্ক পত্রনবীশ, তার বন্ধু নয়, কয়েক মাসের পরিচিত। সৌমিত্রের চেয়ে বয়সে বেশ ছোট। পত্রার্ক কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের কলকাতা অফিসের স্টেনো। ইংরেজি সাহিত্যের ছেলে, যাদবপুরে পড়েছে, শাস্ত্রীয় সঙ্গীতের ভক্তশ্রোতা, তবে বেশ ভালো ছবি আঁকে। মডার্ন আর্ট নিয়ে গভীর পড়াশোনা আছে তার। পেন্টিংই তার ধ্যান জ্ঞান। চাকরি সে না করলেই যেন বেঁচে যেত। বালুরঘাটের ছেলে, বনেদি বংশের সন্তান। বাবা মা দুজনেই অধ্যাপনা করতেন। বাবা নিয়মিত সাহিত্য চর্চা করতেন। উত্তরবঙ্গে তার বেশ নামডাক আছে। দেবেশ রায়, সমরেশ মজুমদাররা তাকে ভালো মতন চিনতেন। সৌমিত্রের সাম্প্রতিক উপন্যাসটা পড়ার পরই পাবলিশারের কাছ থেকে খোঁজ নিয়ে তার খবরের কাগজের অফিসে গিয়ে নিজে থেকে আলাপ করে এসেছিল পত্রার্ক। ছেলেটার মেধা আছে বলতে হবে, চিন্তা শক্তি প্রখর, অন্যভাবে ভাবতে পারে, ব্যক্তিত্বে ব্যতিক্রমী। সৌমিত্রকে যে পত্রার্ক অসম্ভব শ্রদ্ধা করে তা তার আন্তরিক ব্যবহার দেখেই বুঝতে পারা যায়। খুব অল্প সময়ের ব্যবধানে তাদের মাঝের দূরত্ব কমে এসেছে। কিছুদিন ধরে বারবার পত্রার্ক অনুরোধ করেছিল, সৌমিত্রদা একদিন বাড়িতে আসুন, আপনি আসলে কি যে আনন্দ পাবো। উর্বি বিশ্বাস করতে চায় না যে লেখক সৌমিত্র চক্রবর্তী আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। আমার বাবাও আপনার খুব প্রশংসা করছিলেন। একবার আপনাকে বালুরঘাটে নিয়ে যাব, বাবা আলাপ করতে চান। একদিন নিশ্চয়ই যাব। করতে করতে আজ এসে পড়েছে সৌমিত্র। গ্রিলের গেট খোলার আওয়াজ হলো। একটি বাচ্চা ছেলেকে নিয়ে একটি অল্প বয়সী মহিলা ঢুকলেন। সৌমিত্র বুঝতে পারলো ইনি উর্বি। হাসি মুখে উর্বি তাকে অভ্যর্থনা করলো। প্রতি নমস্কার জানিয়ে সৌমিত্র বলল, পত্রার্ক কোথায় গেল? আসছে। আপনি ভালোবাসেন গরম রসগোল্লা, আনতে গেছে। কি মুশকিল, প্রসঙ্গ পাল্টে সলজ্জ ভঙ্গিতে সৌমিত্র উর্বির দিকে তাকিয়ে বলল, পিয়ানো বাজান না কেন? পত্রার্ক বলেছে বুঝি, ওকে নিয়ে আর পারি না আমি। আমি আর কদিন বাজিয়েছি, একদিন শখ হয়েছিল, ওই তো জোর করে শিখতে বলেছিল। পিয়ানো এখন আর আমার মোটেই পছন্দের নয়। ছেলেটা এখন শিখছে এই যা। সৌমিত্র ছেলেটির হাতে একটা লজেন্সের বাক্স তুলে দিয়ে বলল, তোমার নাম কি? ডোডো। ডোডো তখন সারা ঘরময় দাপিয়ে বেড়াচ্ছে, খুব ছটফট করছে, মায়ের শাড়ি ধরে ঝুলে পড়ছে। কি চাইছে ও তা বোঝা দায়। সৌমিত্র বলল, এসো আমার কাছে এসো, ক্যাডবেরিটা খাও না। খাবো না বলেই সে হাতের প্যাকেটটা ছুড়ে দিল মায়ের দিকে। সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পিয়ানোর উপরে গিয়ে পড়ে একটা বিকট আওয়াজ তুলল। কেন করলি, কেন করলি এমন বলে উর্বি ছেলের গালে ঠাস করে এক চড় কষিয়ে দিল। তাতে ডোডো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সৌমিত্র হঠাৎ করে ঘটে যাওয়া এমন ঘটনার জন্য অপ্রস্তুত হয়ে পড়ল। ডোডো তখন মাটিতে পড়ে গড়াগড়ি দিচ্ছে। উর্বি ছেলেকে সেখান থেকে তুলে নিয়ে বেরিয়ে গেল। বলতে গেল যেটা না বললেই হয়তো তখন ভালো হতো। লোক দেখলেই এমন করে, বাইরের কাউকে ওর পছন্দ নয়। কেন কেন? ডোডোকে প্রথম দেখেই একটু গোয়ার গোছের মনে হতে পারে। চঞ্চল, দুরন্ত, আনপ্রেডিক্টিভ। উর্বি সুন্দরী, ছিপছিপে, কাটা কাটা নাক, চোখ মুখ, দামি চশমা তার ব্যক্তিত্বকে শার্প করেছে। মুখে স্থায়ী একটা চাপা হাসি লেগে থাকে সব সময়। তাতে মনের ভাব বোঝা যায় না। বাড়তি ভদ্রতাও যেমন নেই, তেমন সংযত, প্রায় নিরুত্তর আবেগ। তাই আলাপ বেশি দূর এগোনোর উপায় নেই। তাকানোর ভঙ্গিমা রহস্যময়, কম কথা বলে, প্রতি কথার স্বাভাবিক উত্তরও দেয় না। সেটা সৌমিত্র আগেই বুঝতে পেরেছে। ঠিক খোলামেলা নয়, নিজেকে পত্রার্কর অনুপস্থিতিতে অযাচিত মনে হচ্ছিল, আর সেটা উর্বি নিষ্প্রিয় আপ্যায়নের জন্যই। কিছু সময় পর পত্রার্ক এলো। এসেই বলল, সৌমিত্রদা আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। একজন আপনার সঙ্গে দেখা করতে আসছেন, আপনি নাকি তাকে চেনেন, একসঙ্গে ডিনার করবেন। তারপর বলল, চলুন উপরে যাই, পরে ছাদে নিয়ে যাব, আপনাকে কত গাছ লাগিয়েছি দেখাবো। দেখবেন ছাদটা একটু ভিজে থাকবে, তাহলেও বেশ হাওয়া দিচ্ছে। এই এনভায়রনমেন্টে দার্জিলিং এর চা জমে যাবে দেখবেন। সৌমিত্র সিঁড়ি দিয়ে উঠছে।
পত্রার্ক ঠিক তার পিছনে। ঘরের ভেতরে অনেক বাহারে গাছ, ক্যাকটাস, বনসাই, মানি প্ল্যান্ট আছেই। পত্রার্কর ইনডোর প্ল্যান্টের কালেকশনও বেশ রুচির পরিচয় দেয়। উপরের তলায় ডাইনিং স্পেসে ব্যালকনিতে পত্রার্ক গাছ লাগিয়েছে। সৌমিত্র ভাবলো সম্ভবত উর্বির শখ দামি ইনডোর প্ল্যান্টে। পত্রার্কর শিকড় যে হেতু গ্রামের, তাই সে ব্যালকনিতে বেগুন, লঙ্কা, খেরো, কাকরোল টবে বসিয়েছে। কুই মাচা দিয়েছে। ডোডো লিভিং রুমের দেওয়ালে কাক, পেঁচা, পাখি একে দেওয়ালটাকে ক্যানভাস করে রেখেছে। উপরের ঘরে ঢুকে সৌমিত্র দেখলো ডোডো মাটিতে ট্রেন চালাচ্ছে। নানা রকমের নানা সাইজের খেলনা হাতি ঘরে ছড়ানো। এখনো ও শান্ত। পত্রার্ক বলল, নিচে কি দুষ্টুমি করেছো? আপনার সঙ্গে বোধহয় খুব দুষ্টুমি করেছে। ওর মা বলল, ও কিন্তু ওরকম করে না, আপনাকে দেখেও করার কথা নয়। আপনার কথা ও জানে, অন্য কোনো রিয়াকশন হয়তো। একটু ইরিটেশন আছে। ডোডোর অঙ্কতে দারুণ মাথা, ক্লাসে তো ফার্স্ট হয়েছে এবার। ও যখন আপনার সঙ্গে মিশবে একবার পছন্দ হলে দেখবেন কি মিশুকে, ইন্টেলিজেন্ট, অ্যামিয়েবল। সৌমিত্র একটু অবাকই হলো। ছেলের জন্য অকারণে বিব্রত বোধ করছে পত্রার্ক। কিছু যেন আড়ল করার চেষ্টা করছে সে। উর্বি এলো উপরের বসার ঘরে। পাশেই ওপেন কিচেন, হাতে চায়ের সরঞ্জাম। পত্রার্ক বলল, নিন ফার্স্ট রাউন্ড, পিওর দার্জিলিং। উর্বি আনিয়েছে ফ্রম মকাই বাড়ি। সৌমিত্র বলল, এই চায়ের ভক্ত ছিলেন সত্যজিৎ, জানত বোধহয়। উর্বি স্থির ক্রুর দৃষ্টিতে পত্রার্কর দিকে তাকিয়ে সঙ্গে এক চিলতে হাসি এসে বলল, ঠিক তা নয়, বিলাসিতা সব এ বাড়ির বাবুদের জন্য। আমি শুধু আজ্ঞা বহন করি। আঁকার সময় চা কফি একটু বেশি খায়, সারাদিন একা থাকে, থাকতে ভালোবাসে, খেয়াল খুশি মতো চলে। বর্ষার মেঘ হঠাৎ করে সূর্যকে ঢেকে দিলে দিনের আলো যেমন নিস্তেজ হয়ে পড়ে, তেমনিভাবে পত্রার্কের মুখে হাসি ম্লান হয়ে গেল। সে কিছু বলবার আগেই ডোরবেল বেজে উঠল। পত্রার্ক বলল, ওই এলো আপনার অনিন্দিতাদি। সৌমিত্র বলল, কে অনিন্দিতা? এই তো, ভুলে গেলে চলবে? কথাটা শেষ না করে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল পত্রার্ক। উর্বি আর এক কাপ চা তৈরি করতে মন দিল। মুখে হাসি। সৌমিত্র বুঝলো ওটাই ওর কমিউনিকেশন স্টাইল। হাসিটা বুঝি বা নকল, সাজানো গোছানো। আপনাকে আরেকটু চা দিই? অল্প, চিনি কম। আপনিও তো ছবি আঁকেন, তাই না? ও মা, কুকিজ পড়ে রইল যে, নিন চানাচুর। সন্ধে 6:30 বাজলো। বাইরে শাঁখের আওয়াজ। বাড়ির পাশেই মন্দিরের ঘন্টা বাজছে। ফের টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। উর্বি বলল, আমার ছবি আঁকার কথা আপনি জানলেন কি করে? পত্রার্ক বলেছে, খুব প্রশংসা করছিল আপনার। দুঃখ করছিল আপনিও আঁকা ছেড়ে দিয়েছেন বলে। বুক ইলাস্ট্রেশন, কভার পেন্টিংয়ে বেশ তো অভিজ্ঞতা হচ্ছিল। না, আমি ছাড়িনি তো, ছাড়তে বাধ্য হয়েছি সংসারের চাপে। সময় পাই কোথায়? আমি তো এক সময় ওরই মতো এক্সিবিশন অ্যাটেন্ড করতাম। ছোটবেলায় বালুরঘাটে একই স্যারের কাছে আমরা আঁকা শিখেছি, পরে আর্ট স্কুলে। তাহলে সব মেয়ের যা হয়, আমারও তাই হয়েছে। অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন দেখানো হতো, ভাবতাম একদিন অনেক নাম হবে, সেলিব্রিটি হব। বিয়ের অনেক পরে এক সময় অনেক দূর এগিয়ে এসে মনে হলো ও চাইছে না। ও হয়তো চায় আমি ওর ক্রিয়েটিভিটিকে প্যাম্পার করি, অনর্থক সাপোর্ট করি, সমালোচনা না করি, নিজে চাকরি না করি। আই শুড বি মেন্ট ফর হার, আই শুড বি মেন্ট ফর হিম অনলি। ও চায় হোল টাইম অ্যাটেন্ডেন্ট। উর্বি সৌমিত্রর দিকে ফের একবার তাকিয়ে নিয়ে মাথা নিচু করে বলল, আমি জানি এভাবে আপনাকে বলা প্রথম দিনের আলাপে মোটেই উচিত নয়, কিন্তু আপনি পত্রার্কের খুব মনের মানুষ, তাই আমি জানি ভালো কিছু একটা আঁকলেই ও কাগজটা ছিঁড়ে ফেলে দেবে। লোকে আমার ছবির প্রশংসা করলেও ঈর্ষা পরায়ণে উঠবে। আমি আঁকি না, যে কোনো কারণেই হোক। উর্বির সঙ্গে সৌমিত্রর আলাপটা চায়ের টেবিলে বেশ জমে উঠেছিল। উর্বির পুরাতন ইচ্ছেগুলো হঠাৎই ডানা মেলে বেশ ঘরময় স্বচ্ছন্দে উড়ে বেড়াচ্ছিল। কথার মাঝেই পত্রার্ক তুমুল হাসতে হাসতে ঘরে ঢুকে পড়ল। বলল, ভালো করে চেয়ে দেখুন তো, চিনতে পারেন কিনা। পত্রার্কর মুখে হাসি। উর্বি আর চোখে দেখছে, সৌমিত্রর মুখে লাজুক হাসি, চোখে পরম বিস্ময়। পত্রার্ক মুগ্ধ নয়নে তাদের দেখছে। ভালো আছেন সৌমিত্র বাবু? সৌমিত্র অবাক হলো না একটু। যাক, অনিন্দিতা তাকে আড়ালে রেখেই আলাপটা শুরু করলো তাহলে। ওহ ইয়েস ইয়েস, কেমন আছো তুমি? কতদিন পর দেখলাম। অনেক দিন পর, তাই না? ওয়ান্স আপন এ টাইম। ইচ্ছে করেই কথাটা এমন করে টেনেই বলল অনিন্দিতা। সৌমিত্র খেয়াল করলো একটু মুটিয়েছে, তেমনই ফর্সা রয়েছে, নিটোল পুরুষ্টু বুক আরো ভারী আকর্ষণীয় হয়েছে। চেহারায় সুখের ছাপ স্পষ্ট। বেশ বোঝা যায় আগের মতোই অনি সৌন্দর্য সচেতন আছে। বডি ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল অ্যাটিটিউড বেশ রিফ্লেক্ট করছে। বয়স তেমন চোখে পড়ছে না। চেয়ার টেনে বসে পড়ল দুজনেই। অনিন্দিতাদি সৌমিত্রদার কুসুম কুমারিকা উপন্যাসের জন্য স্টেট লিটারেরি অ্যাওয়ার্ড
এবার পাওয়া উচিত ছিল। অনিধি, সৌমিত্রদার কুসুম কুমারিকা উপন্যাসের জন্য স্টেট লিটারেরি অ্যাওয়ার্ড এবার পাওয়া উচিত ছিল। কি বলো? ফার্স্ট এডিশন শেষ, পাঠকরা রিয়্যাক্ট করেছে, রিভিউ হয়েছে, সর্বত্র প্রশংসিত, কিন্তু দেখো ওরা দিল সুমন্ত দেখে। কোন পত্রিকার যারা সম্পাদক, আদৌ স্পার্কিং কিছু লেখেন না, একজন তৃতীয় শ্রেণীর লেখক। অনিন্দিতা বলল, ছাড়ো, এখন যোগ্যকে শুধু লেখার জন্য পুরস্কার পায় বলো তো? এক পাবলিশারও তো সম্প্রতি লেখার জন্য কি যেন একটা পুরস্কার পেয়েছেন, শুনেছি তিনি নিজেই নাকি নিজেই সেই পুরস্কার কমিটির সদস্য। শাসক দলের স্নেহভাজন, সব নিজেদের মধ্যে যোগ বিয়োগ গুণভাগ, বুঝলে? আমি তো গতবার একাডেমিটা একটুর জন্য মিস। সৌমিত্র এবার মনে মনে একটু হাসলো এই কারণে যে অনিন্দিতা চৌধুরী পরিবর্তনের ঠিক আগেই পার্টি লাইন বদলে ফেলেছিল। শুধু এই একটি কারণে, পুরস্কারের মোহ। ভীষণ মেগালোম্যানিক নাট্যকার সম্রাট সেনের সঙ্গে লিপ টুগেদারের পর্ব চুকিয়ে থাকতো গিয়ে গড়িয়াহাটে সেই বিখ্যাত বাড়িতে। নতুন সঙ্গী তার থেকে 12 বছরের ছোট চিরদীপ চক্রবর্তী, এনআরআই ব্যবসায়ী। তার আগে একটা বিয়ে ভেঙে সম্রাট সেনের কাছে গিয়েছিল। ততদিন কাজের জায়গাও বদলে গেছে। কাগজে রবিবারের পাতার দায়িত্ব, অফিসিয়াল ক্ষমতা, বারবারন্ত, হাতে মাথা কাটার পূর্ণ সুযোগ, অ্যাবিউজ অফ পাওয়ার, সবই দেখেছে সৌমিত্র। ওই কাগজ ছেড়ে তার চলে যাওয়ার অন্যতম কারণ এই অনিন্দিতা, তার ঔদ্ধত্য। অনিন্দিতা চাইতো সৌমিত্র তার কথায় উঠুক বসুক, এক কথায় গোলাম হয়ে থাকুক। অনিন্দিতা তাকে ইচ্ছে মতো ব্যবহার করবে। সৌমিত্র থেকে একদিন সে তার নিচে ছিল ঠিকই, তার কাছে কাজও শিখেছে প্রথম দিকে, তাতে কি? এখন সে মাথার উপরে। যে কর্পোরেটে বয়স, অভিজ্ঞতা, সিনিয়রিটি কিচ্ছু ম্যাটার করে না। পাওয়ার, পজিশন, ম্যানিপুলেশন, হাসতে হাসতে ছুরি চালিয়ে কার্যসিদ্ধ করাই আসল পারফরমেন্স। তখন তার মালিক গোষ্ঠীর একজনের সঙ্গে খুব ওঠা বসা, সব মিলিয়ে প্রোফাইল, হাই পার্সোনালিটি। সৌমিত্র প্রতি অনিন্দিতার অন্যখানে বেশ আকর্ষণ ছিল, তার পৌরস, তার উচ্চতা, তার বিদ্যা এবং লেখক হিসেবে তার জনপ্রিয়তা। তবে সম্পর্কের এক জায়গায় এসে সৌমিত্রকে থামতে হয়। অনিন্দিতার শারীরিক চাহিদাটা অপূর্ণ থেকে যাওয়ায়, সৌমিত্র তেমন সাড়া না দেওয়ায় বন্ধুত্বের চিৎ ধরে এবং তা বিদ্বেষে পরিণত হয়। চাকরি বদলানোয় সৌমিত্র অনিন্দিতার মুঠোর বাইরে চলে যায়। আমি তো গতবার একাডেমিটা একটু জন্য মিস করেছি। কথাটা যখন অনিন্দিতা বলল, শুনে উর্বি একটু মুচকি হাসলো। ও রান্না করছে ওভেনে। ঠিক সেই সময় ডোডো একটা হাতিকে বলল, চল চল মেরে হাতি, চালিয়া ধাক্কা মার। পত্তার্ক বলল, ডোডো স্টপ। উর্বি ঘাড় ঘুরিয়ে পত্তার্কর দিকে তাকিয়ে বেশ ঝাঁঝিয়ে বলল, ওকে বকছো কেন? থাক না, একা নিজের মতো আছে। ওই তো হাতি আর রেলগাড়ি নিয়েই পড়ে থাকে। ছুটির দিনে আমাদের একটু চাইবে বই কি। পত্তার্ক বলল, ডোডো কাম হিয়ার, চিপস আছে। জানেন তো সৌমিত্র দা, ডোডো ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, একটু সেট করে যাক, নিজেই এখানে আসবে। ডোডো কোনো উত্তর করলো না। চায়ের কাপে চুমুক দিতে দিতে সৌমিত্র অনিন্দিতার দিকে তাকিয়ে পত্তার্ককে বলল, একে পেলেন কোথায়? বহুদিনেও কোনো খবর পাইনি। এখন তো দিদি উত্তরপাড়াতেই থাকেন। সেদিন এক জায়গায় আপনার কথা বলছিলাম, সেখানে ঘটনাচক্রে অনিন্দিতাতি উপস্থিত ছিলেন। পরে আমাকে ফোন করে আপনার টেলিফোন নাম্বার চাইলেন। আমি তখন বললাম, আসছে রোববার উনি আমাদের বাড়ি আসছেন। আপনারা বোধহয় কোনো এক সময় একসঙ্গে কাজ করেছেন, তাই না? অনিন্দিতা বলল, সে অনেক আগেকার কথা, আমি দুবাই যাওয়ার কয়েক বছর আগে। সৌমিত্র বলল, একসময় কিছুদিনের জন্য উনি আমার বস ছিলেন। সৌমিত্রকে থামিয়ে দিয়ে অনিন্দিতা বলল, তার আগে উনি আমার বস ছিলেন? বলে দুজনেই যেন কষ্টের হাসি হাঁটলো। পত্তার্ক বলল, এমন একটা চাকরি ছেড়ে দিলেন, এখন আফসোস হয় না? হয়, আবার হয়ও না। চিরদীপ তখন বলল, চলো লন্ডনে থাকবে। লেখালেখি তো রইলই, ওখানে প্রবলেম হচ্ছিল, দুম করে ছেড়ে দিলাম। বিদেশে গিয়ে আমার অভিজ্ঞতা বেড়েছে, তারপর তো কত লিখলাম সেসব নিয়ে। সৌমিত্রদা, একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু না মনে করেন তো? শুনেছি কানাঘুষো আলোচনা হয়, চিত্রাঙ্গদা বন্দ্যোপাধ্যায়ের অনেক লেখাই নাকি নিজের নয়। একজন দুস্থ অনামী লেখকের লেখা তিনি টাকা দিয়ে কিনে নিতেন, এমনকি তার শেষ লেখাটা পুরস্কার পেল সেটাও। সৌমিত্র বলল, জানি না ভাই, দেখতে হবে কোনো প্রতিহিংসা থেকে কেউ গুজব ছড়াচ্ছে কিনা। অনিন্দিতা যেন জ্বলে উঠল, বলল, ও তো শুয়ে পত্রার্ক নিচু গলায় প্রায় ফিসফিস করে, উর্বি যেন শুনতে না পায় এমনভাবে বলল, চিত্রা তো শ্রমিকবাবুর কেপ ছিল, সবাই জানে। ও বাড়ির কথা আর বলো না, টেবিলে টেবিলে কেচ্ছা, মালিক কর্মচারীর বউকে রক্ষিতা বানাচ্ছে, একে তুলে ওকে ফেলছে, আবার কর্তা ভাজা কৃতদাসরা তাদের উচ্ছিষ্ট নিয়ে যায়, প্রসাদ মনে করে। সৌমিত্র বেশ ইমোশনাল হয়ে পড়েছে। সে বলছে, আমার কথাই ভাবো না, সুদীপ্তার মেয়ে যখন 5 বছরের, ও বেরিয়ে এলো, ওকে ভালোবেসেছি, বিয়ে করলাম, মেয়ে আমার বাবা বলে চিনল, ওকে ওর পুরনো সবকিছুই ভুলিয়ে দিতে চাইলাম। দারুণ সম্পর্ক। সেই মেয়ে যখন ক্লাস 10 পড়ে, আমাকে হেয় করার জন্য লেখালেখি হলো। ও আমার মেয়ে নয়। লজ্জায় মাথা নিচু হয়ে গেল।
স্কুলের বন্ধুরা ওকে দেখে হাসতে লাগলো। কি অবস্থা ভাবো। একদিন ওকে নিয়ে গিয়ে সোজা অন্য স্কুলে ভর্তি করে দিলাম। কারা আমার পিছনে সে সময় ষড়যন্ত্র করেছিল, পরে তা শুনে আশ্চর্য হয়েছি। এবার অনিন্দিতা চুপ করে গেল। প্রসঙ্গ পাল্টাতে বলল, কি ছবি আঁকছে দেখালে না তো? এক্সিবিশন করবে বললে? চলো আমরাই উদ্বোধন করে দেবো, নভেম্বরে তো। সৌমিত্র বলল, উর্বির পেন্টিং দেখাও না পত্রার্ক। উর্বি সেই শুনে বলল, না না, একদম না, বাজে বাজে ছবি, হয়নি কিচ্ছু। হঠাৎ উর্বি বেশ উত্তেজিত হয়ে পড়লো। অপ্রস্তুত পত্রার্ক বলল, ডিনার করার আগে চলুন ছাদে যাই, গাছ দেখবেন। সৌমিত্র ঘড়ি দেখে বলল, আমাকে এবার উঠতে হবে, ডিনার সেরেই উঠবো। পত্রার্ক বলল, আরে বাবা চিন্তা করবেন না, স্টেশন পর্যন্ত আপনাকে পৌঁছে দেবো, অনেক গাড়ি আছে। পত্রার্ক বলল, অনিন্দিতা দি, তোমার লেটেস্ট খবরটা বলি সৌমিত্র দাকে। কোনটা রে, কোনটা? সৌমিত্রা জানেন তো অনিন্দিতা দি এবার রাজ্যসভার সদস্য হতে পারেন। সৌমিত্রদা জানেন তো অনিন্দিতা দি এবার রাজ্যসভার সদস্য হতে পারেন। নাইস, আমরা সেলিব্রেট করব। ডিনার খেতে খেতে সৌমিত্র উর্বির খুব প্রশংসা করছিল। তোমাকে পুরস্কার দেব, কি সুন্দর চিকেন রেঁধেছো, এক্সেলেন্ট, কাবাবটাও অসাধারণ, নিজের হাতে এত সুন্দর রেঁধেছো, আমরা রেস্টুরেন্ট করলে কেউ দাঁড়াতে পারবে না। উর্বিকে খুশি করার জন্য সৌমিত্র এইটুকু প্রশংসা করছিল। উর্বি মিটি মিটি হাসছে। সবশেষে সৌমিত্র বলল, তোমার কচুরিপানার আইডিয়াটা এক্সেলেন্ট, ভেরি গুড। পরদিন সাত সকালে অনিন্দিতা চৌধুরীর ফোন। সৌমিত্র একবার আসতে পারবে? কেন, কি হলো? পত্রার্ক হাসপাতালে। সে কি, কেন? সে পরে বলবো। ও স্ত্রী রাতে ঝগড়া অশান্তির সময় কাচের গ্লাস ছুঁড়ে পত্রার্ককে মাথায় হিট করেছে, আর তাতেই সিরিয়াস কন্ডিশন, পুলিশ কেস হওয়ার চান্স আছে। কিন্তু এমন কেন হলো হঠাৎ? ঘণ্টাখানেকের মধ্যে সৌমিত্র হাসপাতালে পৌঁছে গেল। পেশেন্ট আইসিইউতে। 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না ক্ষতি কতটা হয়েছে। অনিন্দিতা সৌমিত্রকে নিয়ে হাসপাতালের বাইরে একটি চায়ের দোকানে এলো। তারপর খুব ধীরে ধীরে বলতে থাকলো, উর্বি আসলে সিজোফ্রেনিক পেশেন্ট, এমনি দেখলে তুমি কিছু বুঝতে পারবে না, কাল ও বুঝতে পারিনি, দেখলে সম্পূর্ণ স্বাভাবিক মনে হবে, তবে কোনো অ্যাটাক হলেই বিপদ। পত্রার্ক বহু চেষ্টা করেছে, ছোটবেলার প্রেম, দুজনে একসঙ্গে ছবি আঁকা শিখতো, তারপর পত্রার্ক পড়তে চলে আসে কলকাতায়। জেইউতে উর্বি পড়াশোনায় ভীষণ ভালো ছিল, কিন্তু চেষ্টা ছিল না। হাই অ্যাম্বিশন ছিল, কিন্তু পরিশ্রম ছিল না। স্বপ্ন দেখতো সে পৃথিবীর বিখ্যাত শহরের ছবির এক্সিবিশন করবে, লিমুজিন চেপে ঘুরবে, টাকা হবে প্রচুর, বড় বাংলো। একদিন সে ভাবলো রবীন্দ্রসঙ্গীত শিল্পী হবে, একদিন ভাবলো আইএএস হবে, কিন্তু কাজের কাজ সে কিছুই করে না। পত্রার্কর অনুপস্থিতির সময় মাঝখানে সে একটি ছেলেকে ভালোবেসে ফেলে, তার সঙ্গে সে সম্পর্ক টেকেনি। ছেলেটি ওকে ফেলে দুবাই চলে যায়, আর ফেরেনি। শোনা যায় সে বেঁচে নেই। এই ডোডো জন্মানোর আগেই পত্রার্কর কাছে ও ফিরে আসে। বাড়ির কাউকে কিছু না বলে পত্রার্ক কলকাতায় উর্বিকে বিয়ে করে, কিন্তু উর্বির সমস্যা কমলো না। ছেলে বড় হলে খালি তার মনে হয় ডোডোকে পত্রার্ক ভালোবাসে না, অবজ্ঞা করে। উর্বি অ্যাবর্শন করাতে চেয়েছিল, কিন্তু পত্রার্ক তা করতে দেয়নি। দায়িত্ব সে নিজেই নিয়েছে। উর্বির একসময় মনে হলো পত্রার্কই তার এই দুঃসহ জীবনের জন্য দায়ী। পত্রার্ক তাকে চাকরি করতে দেয়নি, পত্রার্কের জন্যই সে ছবি আঁকা ছাড়তে বাধ্য হয়েছে, পিয়ানো শিল্পী হতে গিয়ে ব্যর্থ হয়েছে। সব দোষ তারই। পত্রার্ক ছবি আঁকতে গেলেই ও বাধা দেবে, আঁকলে ছিঁড়ে দেবে, ওকে ঘুমোতে দেবে না, সন্দেহ করবে, কোনো মহিলার সঙ্গে কথা বলতে দেখলেই জ্বলে উঠবে। মাই গড, তার মানে আমার মেয়ের গল্প শুনেও ও রিয়াক্ট করলো? নট অনলি দ্যাট, আমি এবং ওর সঙ্গে আমার সখ্য। তাছাড়া শুনলাম পাশের বাড়ির মহিলাটি বলছিল, উর্বি কাল রাতে চেঁচামেচির সময় বলেছে, আমি একই বাড়ির রাঁধুনি, আমাকে কেন এত প্রশংসা, চিকেন চিকেন করে মাথা খেলো, আমার কি অন্য কোনো যোগ্যতা নেই? আইসিইউ 8 স্পিকারে ডাক পড়তে একটি লোক ছুটে এসে অনিন্দিতাকে জানালো, ডাক্তাররা ডাকছেন। শ্রীরামপুর বেতারবাণীর সবসময় গল্পের সময় আমরা যেটা শুরু করেছি, বৈচিত্র্য, অভিনবত্ব, গভীরতা দিয়ে সাজানো বিভিন্ন রকম নবীন প্রবীণের গল্প আমাদের এখানে পাঠ করা হবে। গল্পকার পাঠ করবেন। সেখানে আমরা একটা শব্দ সংখ্যা বেঁধে দিয়েছি, সেটা হচ্ছে 1000 শব্দের মধ্যে আপনারা গল্পটাকে সীমাবদ্ধ রাখবেন। তারপরে যে প্রত্যেকটা আপনাদের সেরা যে লেখাটা, সেরা লেখাটা পাঠাবেন আমাদের শ্রীরামপুর বেতারবাণীর নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজে, এর একটা ইউটিউব চ্যানেলও আছে, সেখানে প্রদীপ বাবু, সম্মানীয় প্রদীপ দাস আছেন। আপনারা যোগাযোগ করে সেখানে লেখাটা পাঠাবেন, এবং যেদিন আপনাদের গল্প পাঠের যেটা নির্বাচিত হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আমাদের আমন্ত্রণ করা, কল্যাণদার গল্প আমরা শুনলাম। কল্যাণদার গল্পের মধ্যে
সাহিত্য জগতের একটা ডার্কার সাইড উনি তুলে ধরেছেন। অদ্ভুত সুন্দর গল্প। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।